শুরুতে জানিয়ে দেব, যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা হামাসের আছে, ইয়াহিয়া সিনওয়ার কোনোভাবেই গাজা ছাড়বে না। জানিয়ে দেব, ভেনিজুয়েলায় দাঙ্গা ছড়াতে আনা হয়েছে মার্কিন অস্ত্রের চালান। এছাড়া রয়েছে ইমরান খানের দলের 10 এমপির জামিন। জানিয়ে দেব, রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব, জাপান সাগরে চীনের সঙ্গে সবচেয়ে বড় নৌমহড়ায় রাশিয়া। গাজা যুদ্ধ চালিয়ে যাবার মতো সক্ষমতা রয়েছে হামাসের, ইয়াহিয়া সিনওয়ার কোনোভাবেই গাজা ছাড়বে না। গাজা উপত্যকায় 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে এমন দাবি করেছেন তাদের এক সিনিয়র কর্মকর্তা। তিনি আরও বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কোনো অবস্থাতেই গাজা ছাড়বেন না। ইস্তাম্বুলে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসামা হামদান বলেন, প্রতিরোধ বাহিনীর এই যুদ্ধ চালিয়ে যাওয়ার উচ্চ ক্ষমতা রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধে অনেক শহীদ হয়েছেন এবং অনেক আত্মত্যাগও ছিল, কিন্তু এর বিনিময়ে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এবং প্রতিরোধ বাহিনীতে নতুন প্রজন্মেরও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই মন্তব্যটি করেন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গাজায় সামরিক বাহিনী হিসেবে হামাসের কোনো অস্তিত্ব নেই। হামাসের 7ই অক্টোবরের হামলায় যুদ্ধটির সূত্রপাত ঘটে। রোববার হামদান বলেন, এই যুদ্ধের যে আকার, মাত্রা এবং পরিসর অনুযায়ী হতাহতের সংখ্যা যতটুকু ধারণা করা হয়েছিল তার চেয়েও অনেক কম। নেতানিয়াহুর উপর চাপ। গত বছর 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার লক্ষ্যে পাল্টা অভিযান শুরু করেন। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি হিসেবে হামাসের হামলায় 1205 জন নিহত এবং যাদের বেশিরভাগই বেসামরিক। ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় অন্তত 41,206 জনকে হত্যা করেছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। হামাস পরিচালিত মন্ত্রণালয় সামরিক এবং বেসামরিক হতাহতের আলাদা হিসাব দেয় না। হামাস 7ই অক্টোবর 251 জনকে পণবন্দি করে নিয়ে যায়, তাদের মধ্যে 97 জন এখনও হাতে রয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে পণবন্দীদের 33 জন মারা গেছেন। পণবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তির জন্য নেতানিয়াহুর দেশের ভেতরে প্রবল চাপের মুখে রয়েছে। এই মাসে ইসরায়েল গাজায় এক সুড়ঙ্গ থেকে 6 জন পণবন্দীর মৃতদেহ উদ্ধার করে এবং ঘোষণা দেয় যে তারা তাদের হামাস হত্যা করেছে। এর ফলে সারা দেশে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। একটি সংক্ষিপ্ত সাধারণ ধর্মঘট পালিত হয় এবং তেল আবিব আর জেরুজালেম বড় বিক্ষোভ চলতে থাকে। কিন্তু যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় মাসের পর মাস আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। এদিকে ভেনেজুয়েলায় দাঙ্গা ছড়াতে আনা হয়েছে মার্কিন অস্ত্রের চালান। ল্যাটিন আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশ ভেনেজুয়েলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সরকার বিরোধী দাঙ্গা ছড়িয়ে দিতে আমেরিকা থেকে অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আনা হয়েছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর কারাকাসে আটক করা অস্ত্রশস্ত্র সামনে নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, দেশটির পুলিশ আমেরিকায় তৈরি 400টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পার্স টুডে ফার্সে জানিয়েছে। মন্ত্রী আরও বলেন, ভেনেজুয়েলার সরকার বিরোধী দাঙ্গা বাঁধিয়ে দিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এসব অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপরাধে সম্প্রতি দেশটির পুলিশ 3 মার্কিন ও 2 স্প্যানিশ এবং 1 চেক নাগরিককে আটক করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করার অপরাধে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে কারাকাস থেকে আটক করা হয়েছে। তবে হোয়াইট হাউস কারাকাস সরকার উৎখাতের যে কোনো প্রচেষ্টার নিজের জড়িত থাকার অভিযোগকে মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচিত হওয়ার ঘটনা মেনে নেয়নি দেশটির সরকার বিরোধীরা। তারা সরকার বিরোধী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা দেশগুলো ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক টানপোড়েন সৃষ্টি করেছে। গত 29শে জুলাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 51.2% ভোট পেয়ে প্রেসিডেন্ট মাদুরো পুনর্নির্বাচিত হন। তবে মারিয়া করিনা মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনে এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমন্ডো গঞ্জালেস এই নির্বাচনে 73.2% ভোট পেয়েছিলেন। এদিকে পাকিস্তানে ইমরান খানের দলের 10 জন এমপির জামিন।
পাকিস্তানে সন্ত্রাস দমন আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের 10 পার্লামেন্ট সদস্যকে জামিন দিয়েছেন। ইসলামাবাদ থেকে এএফপি এই কথা জানিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী ইসলামাবাদে একটি বড় সমাবেশের নেতৃত্ব দেওয়ার 2 দিন পর কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রীর দলের 10 পার্লামেন্ট সদস্য সহ কমপক্ষে 30 জনকে মঙ্গলবার নিরাপত্তার হেফাজতের রিমান্ডে নেওয়া হয়েছিল। এদিকে রাশিয়ার নিরাপত্তা প্রধানের সাথে উত্তর কোরিয়ার নেতার বৈঠক। উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সাথে সফররত রাশিয়ার নিরাপত্তার প্রধান সের্গেই শৈগু বৈঠক করেছেন। পরমাণু শক্তিধর দেশটির সফরকালে তিনি এই বৈঠক করেন। পিয়ংইয়ং রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছেন। রাশিয়া 30 মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা অব্যাহত রাখায় মস্কোর গোলাবারুদ পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে শৈগু এই সফর করেছেন। তিনি এমন সময় এই সফরে আসলেন যখন পাশ্চাত্যের দেশগুলো মস্কোতে অস্ত্রশস্ত্র পাঠানোর পিয়ংইয়ংকে অভিযুক্ত করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বৈঠকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে 2 দেশের মধ্যে কৌশলগত সংলাপকে আরও জোরদার এবং পারস্পরিক নিরাপত্তার স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন। গণমাধ্যম আরও জানিয়েছে, কিম নিশ্চিত করেছেন যে জুন মাসে তারা স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ডিপিআরকে সরকার রাশিয়ার সাথে সহযোগিতা এবং সাহায্য আরও জোরদার করবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদও তাদের ওয়েবসাইটে বলেছে, কিমের সাথে শৈগুর বৈঠক প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শৈগু গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হন। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে মোতায়েন করা হয়েছে। এদিকে জাপান সাগরে চীনের সঙ্গে সবচেয়ে বড় মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া। সোভিয়েত পরবর্তী সময়ে জাপান সাগরের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে রাশিয়া। চীনা যুদ্ধ জাহাজের পাশাপাশি রুশ বহরে এই নৌমহড়ায় 2 দেশের সামরিক সহযোগিতার একটি প্রচারণার কথা ধারণা করা হচ্ছে। ফ্রান্স 24-এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে, চীনা যুদ্ধ জাহাজের পাশাপাশি রাশিয়া তাদের সামরিক জলবহর নিয়ে জাপান সাগরে মহড়া শুরু করেছেন। সোভিয়েত পরবর্তী যুগে বিরাট আকৃতির এই মহড়ায় রাশিয়া ও চীনের সামরিক শক্তির প্রচারণা। এমনিতেও এই 2 দেশ বৈশ্বিক শক্তি সমৃদ্ধ। চলমান মহড়ার মাধ্যমে এই 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা প্রগাঢ় হয়ে উঠতে পারে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওশান 2024 নামে এই মহড়া চলবে আগামী সোমবার পর্যন্ত। প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক সাগরে পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেবে 4 শতাধিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য সামুদ্রিক যান। প্রায় 120টি বিমান এবং 90,000 জনেরও বেশি কর্মী এই মহড়ায় অংশ নিচ্ছেন। জাপান সাগরে নৌমহড়ায় 4টি যুদ্ধজাহাজ এবং একটি সরবরাহকারী জাহাজ পাঠিয়েছে চীন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সপ্তাহান্তে 5টি চীনা নৌজাহাজ প্রবেশ করতে দেখেছে। জাহাজগুলো রাশিয়ার দিকে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও বেইজিং নিজেদের মধ্যে সামরিক এই অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করে তুলেছে। নৌমহড়ার উদ্বোধন অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মহড়ার উদ্দেশ্য হল দেশের নৌ ও বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করা, পাশাপাশি নিজেদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। এতে উচ্চ নির্ভুল অস্ত্রের ব্যবহারও করা হবে।